পুরো পৃথিবীতে ভারত সবথেকে বেশি টাকা খরচা করে ইলেকশনে, আমেরিকা থেকেও বেশি। লোকেদের মুশকিল হয়ে যাচ্ছে এরকম কোনো নেতা খোঁজা যার কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। আর পুরো পৃথিবীতে ভারতেই হলো একমাত্র দেশ যেখানে পুলিশকে দেখে লোক সেফ ফিল করার জায়গায় ভয় পায়। একটা ক্রিমিনাল ক্যান্ডিডেট একটা পারফেক্ট কম্বো থাকে মানি এবং মাসল পাওয়ার। আমাদের পার্লামেন্টে 47% নেতা এমন আছে যাদের উপরে ক্রিমিনাল চার্জ আছে। আর এই চার্জগুলো এমন নয় যে কেউ আরোপ লাগিয়ে দিয়েছে বা এফআইআর করে দিয়েছে। এই চার্জগুলো এমন যেগুলো সুপ্রিম কোর্টে ফেম হয়ে গিয়েছে, অর্থাৎ পুলিশ সেখানে গিয়েছে, সেখানে এভিডেন্স এবং আই উইটনেস পেয়েছে। এরপরেও এরা ক্যাম্পেইন করছে, ইলেকশন লড়ছে, টিকিট পাচ্ছে সিটের জন্য। আপনার মনে হতে পারে যে এরা কিভাবে করছে, এদের উপরে তো ক্রিমিনাল চার্জ। এরা এরকমভাবে করছে কারণ ভারতের সংবিধান অনুসারে আপনি যতক্ষণ না অপরাধী প্রমাণ হচ্ছে আপনি নিরপরাধ। আর এর ফায়দা এরা তোলে। এর পরিবর্তে আপনি শুধু একটি ব্যক্তির ব্যাপারে ভাবুন যে আইএস বা আইপিএস এর প্রস্তুতি নিচ্ছে, তার উপরে যদি ক্রিমিনাল চার্জ এসে যায় তার তো জয়নিং লেটার তো পাবেই না, ক্লার্কের চাকরির জন্য তার সমস্যা এসে যাবে। আর এই সব নিয়মকানুন শুধু নেতার উপরেই লাগে, কারণ সাধারণ জনগণ তো সিস্টেমের নিচে। এডিআর এর রিপোর্ট হিসাবে একটা ক্রিমিনাল ক্যান্ডিডেট তার 3 গুণ বেশি চান্স থাকে জেতার একটা নর্মাল ক্যান্ডিডেট থেকে। একটা ক্রিমিনাল ক্যান্ডিডেট একটা পারফেক্ট কম্বো থাকে মানি এবং মাসল পাওয়ারে। পার্টির জন্য টাকা জোগাড় করা, সেলফ ফাইন্যান্স, ব্ল্যাক মানি জোগাড় করা, এইসব কাজে এরা ওস্তাদ হয়। প্রথমে এরা এত ডিমান্ডে ছিল না। যেমন ভাবে এদের ভার্সিটিলিটি বাড়তে থাকে, এদের ডিমান্ডও বাড়তে থাকে। প্রথমে এরা কেবল বুথ ক্যাপচারিং, ভিড় জোগাড় করা এইসব কাজই করতো। যেমন ভাবে এদের ডিমান্ড বাড়তে থাকে, এরা বুঝতে পারলো যে টাকা জোগাড় তো আমি করতেছি, ভিড় জোগাড় তো আমি করতেছি, বুথ ক্যাপচারিং তো আমি করতেছি, সব কিছু আমি করতেছি, আর ফল নেতারা খাচ্ছে। এর পরেই এরা টিকিট চাওয়া শুরু করে। আর নেতাদেরও মজবুরি হয়ে যায়, কারণ এদের থেকে তাদের জেতার সিকিউরিটিটা অনেকটা বেড়ে যায়। নেতাদের কথা তো বুঝতে পারলাম, কিন্তু ট্রাস্ট এবং সিস্টেম ফেলিয়ারের জন্য সাধারণ লোকের কাছেও মজবুরি হয়ে যায় এদের কাছে যাওয়া। কারণ একটা সাধারণ এফআইআর করতেও আমাদের জোগাড় লাগাতে হয়, কিন্তু এদিকে যদি আপনি পছন্দ নেতার কাছে যান আপনার কাজ হয়ে যাবে। শুধু আপনার একটু হিসাব নিকাশ দেখবে আর আপনার কাজ হয়ে যাবে। আর এই যে সিস্টেম দুর্বল, এটাই আপনাদের মজবুর করে এদেরকে ভোট দেওয়ার জন্য। আর এরা সম্পূর্ণ ধ্যান রাখে যে এই সিস্টেম কখনো শক্তিশালী যাতে না হয়। যদি এই সিস্টেম কোনো দিন মজবুত হয়ে যায় তাহলে এদের ধান্দা বন্ধ হয়ে যাবে। পুরো পৃথিবীতে ভারত সবথেকে বেশি টাকা খরচা করে ইলেকশনে, আমেরিকা থেকেও বেশি। ক্রিটিক ফর মিডিয়া স্টাডির মতে 2019-এর লোকসভায় 50,000 কোটিরও বেশি ব্যয় হয়েছে। আপনার কি মনে হয় যদি কোনো নেতা এত খরচার পরে যখন ক্ষমতায় আসবে সে তার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা দেখবে না? আর একবার যখন এরা ক্ষমতায় চলে আসবে পুরো সিস্টেমকে এরা নিজের মতো তৈরি করে নেবে। আর যে সমস্ত পুলিশ অফিসার এদের কথা শুনবে না তাদের ট্রান্সফার করিয়ে দেবে। যেখানে 44,000 পুলিশ অফিসার 1 লাখ লোকের সিকিউরিটি দেখছে, আর যখন নেতাদের কথা আসে তখন 40,000 নেতাদের 4,842টা পুলিশ অফিসার তাদের সিকিউরিটি দেয়। আর বাহুবলীদের কেন সিকিউরিটির দরকার? কোনোদিন দেখেছো যে কোনো ক্রিমিনালের আগে পিছনে আইপিএস আইএএস ঘোরাঘুরি করছে, তাদের চাটুকারিতা করছে, স্যালুট করছে, জি হুজুরি করছে? এই সিনটা পুরো খুবই একটা ওয়ার্স সিন হয়। প্রত্যেক বছর রিপোর্ট আসে যে 75% লোকেদের পুলিশের ওপরে ভরসাই নেই। আর পুরো পৃথিবীতে ভারতেই হলো একমাত্র দেশ যেখানে পুলিশকে দেখে লোক সেফ ফিল করার জায়গায় ভয় পায়। একটা 15 বছরের বাচ্চা জানে যে সে আইপিএলে যদি জুয়া খেলতে যায় তাহলে কোথায় যেতে হবে। একটা 15 বছরের বাচ্চা জানে যে গাঁজা কিনতে গেলে কোথায় যেতে হবে। আমাদের পুলিশরা জানে না। আর এই সমস্ত সিস্টেম, এই সমস্ত দুর্বল সিস্টেম আমাদের নেতাদের উপরে খুব মানায়, কারণ জানে যখন এই সিস্টেম শক্ত হয়ে যাবে তখন এদের ধান্দা বন্ধ হয়ে যাবে। ভারতে 63% পপুলেশন 35 বছরের নিচে। সেখানে যদি লোকসভার কথা বলি, অ্যাভারেজ এজ হচ্ছে 54 ইয়ার, আর রাজ্যসভা 63.5 ইয়ার। যদি 1-2 কেস বাদ দিই তাহলে সাধারণ জনগণের পলিটিক্সে ঢোকা একটা অসম্ভব ব্যাপার। আপনি যদি গুগলে সার্চ করেন টপ 10 ইয়াং পলিটিশিয়ান, এমন কোনো একজনকে দেখাতে পারবেন না যার সাথে পরিবারের কোনো পলিটিক্যাল কানেকশান নেই। স্বাধীনতার পরে 0.5% নেতারা তাদের ছেলে মেয়েদেরকে আর্মিতে পাঠিয়েছে, এরা ওখানে পাঠাবে না। আমরা ম্যানিফেস্টোতে ডিমান্ডই কোথায় করি? আমাদের নিজের জাত ধর্মকে একটু দেখে নিই আর খুশি হয়ে যায়। ইন্ডিয়া ব্রিটিশ পার্লামেন্টই অ্যাডপ্ট করেছে, সেখানে একটা জিনিস আছে যে শ্যাডো ক্যাবিনেট, সেটাকে আমরা বাদ দিয়েছি। সেটা আপনারা হয়তো জানেন না, আর এরা জানতেও দেবে না।
সেখানে হয় কি, ধরুন রুলিং পার্টির একটা ফাইন্যান্স মিনিস্ট্রি আছে, এর প্যারালালি একটি অপোজিশনের একটা ফাইন্যান্স মিনিস্ট্রি অ্যাপয়েন্টমেন্ট অটোমেটিক হয়ে যাবে। আর রুলিং পার্টির ফাইন্যান্স মিনিস্ট্রি কী করছে না করছে সেটা অপোজিশনের ফাইন্যান্স মিনিস্ট্রি সেটা সাধারণ লোকের কাছে পাঠিয়ে দেবে। এটাকে আমরা বাদ দিয়েছি। এতক্ষণ এটা যেটা বলছিলাম সেটা ফ্যাক্টের ওপরে, সেটা আপনি নেবেন না নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার তরফ থেকে দুটো কথা আপনার বলতে যায়। যদি বর্তমান পরিস্থিতির কথা বলি, যদি সাধারণ লোককে আপনি জিজ্ঞেস করেন যে আপনি কাকে ভোট দেবেন, সে না হলে বলবে মোদিকে ভোট দেবে, আর না হলে বলবে রাহুলকে ভোট দেবে। আসলে আমাদের ভারতের সংবিধান আমরা ডাইরেক্ট পিএমকে ভোটই দিতে পারি না, আমরা ভোট দেবো এমপিকে। এটা আমাদের আমেরিকা না যা ডাইরেক্ট আমরা রাষ্ট্রপতিকে ভোট দিতে পারবো। এটা আমাদের ভারতের সিস্টেম এটাই কথা বলে, আপনি ডাইরেক্ট প্রধানমন্ত্রীকে ভোটই দিতে পারবেন না। সাপোজ আপনি ধরুন আপনার এলাকায় কোনো বিপর্যয় ঘটে গেছে, রাস্তা খারাপ হয়ে গেছে, বিল্ডিং ভেঙে পড়েছে, সেটা তো আর কোনো পিএম এসে দেখতে পারবে না বা দেখবেও না, সেটা দেখবে আপনার এলাকার এমএলএ বা এমপি। তো আপনি দেখুন যে আপনার এলাকায় কোন এমএলএ ভালো, কোন এমপি ভালো কাজ করে, সেই এমপি বা সেই এমএলএটা অন্য ধর্মেরও হতে পারে, অন্য জাতেরও হতে পারে, তাকে ভোট দিন যে ভালো কাজ করবে, নাকি যাকে প্রিয় মনে হয়, যে নিজের দলের, যে নিজের কাস্টে নিজের জাতের, তাকে ভোট দেবেন। যে কাজ করবে তাকেই ভোট দেবেন। আপনাকে এটা নিয়ে মাথা ব্যথা করতে হবে না যে এমপি কে হবে। আপনি শুধু এটাই দেখুন যে আপনার এলাকায় কোন এমএলএ বা কোন এমপিটা ভালো, যার কোনো ক্রিমিনাল কেস নেই। আর সর্বোপরি এটাই বলতে চাই যে রাজনীতি যদি সমাজসেবা হয় তাহলে টাকার কি দরকার আছে, আর যদি এটা চাকরি হয় তাহলে কোয়ালিফিকেশন এবং পরীক্ষা কেন না। धर्म, पैसा, जात पात, धर्म संप्रदाय के लिए वोट देने की बजाय जो आपसे वोट मांगने आए आप उससे सवाल पूछो। कुछ उससे कि अगले 5 साल तक तुम मेरे लिए क्या करोगे।